চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার। আপনি সবসময় আমি দেখেছি, শুনেছি আপনি ওই মাই লর্ড শব্দটা আপত্তি করেছেন বিভিন্ন ক্ষেত্রে। আপনি স্যার বলতে পছন্দ করেন বা দাদা বলতে পছন্দ করেন। আজকে কি আমরা বেশ অভিজিৎদা, আমার একদম প্রথম যেটা জানার ইচ্ছা যে রাজনীতির অলিন্দে প্রবেশ করা বিচার ব্যবস্থা থেকে অনেকেই জিজ্ঞেস করেছেন, বাট আরও আজকে আমি আরেকবার জিজ্ঞেস করব, কেন হঠাৎ করে আপনি বলেছেন খুব স্বল্প সময়ের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি? স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্তটা নিয়েছি, খুবই স্বল্প, 2-3 দিনের মধ্যে। তো সিদ্ধান্ত নেওয়াটা, কিন্তু চিন্তাভাবনাটা তার আগেও 4-5 দিন ধরে চলছিল। প্রথম হচ্ছে যে যখন আমি ন্যায্য বিচার করছিলাম এই শিক্ষায়, এই দুর্নীতির শিক্ষায় অ্যাপয়েন্টমেন্ট, সেই দুর্নীতির, তখন আমি দেখেছি বারে বারে তৃণমূলের বিভিন্ন লোকজন, নেতা, মুখপাত্র, মুখ তারা ভয়ঙ্কর অপমানজনক কথাবার্তা আমার উদ্দেশ্যে বলেছেন। যদিও তাদের যদি কিছু আপত্তি থাকতোই আমার জাজমেন্ট সম্বন্ধে, তারা অ্যাপিল গিয়ে সেই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করতে পারতেন, করেও লাভ কিছু হয়নি আমার বিরুদ্ধে। এবং তারপরে থেকেই সে একটা আহ্বান আসতো যে আপনি মাঠে আসুন, ঠিক আছে, অ্যাজ ইভ আমি ওখানে বসে রাজনীতি করছি। আমি তো ওখানে বসে রাজনীতি করছিলাম না। এখন কারো রাজনীতি হয়তো চুরি করা, আমি যদি তার বিরুদ্ধে বলি, তাহলে চুরি করার বিরুদ্ধে যিনি বলছেন তিনিও রাজনীতি করছেন, এরকম একটা চালু করা হচ্ছিল, তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। তো এবার একটা সময় যখন আমার কাছে আর এডুকেশনের মামলা তেমন কিছু রইল না, তখন আমার ডিটারমিনেশনটা ওখানে চেঞ্জ হয়েছিল মাস 1-2 আগে। আমি তখন আইন সংক্রান্ত মামলা শুনছিলাম, সেখানেও অনেক কিছু করেছি যা করা উচিত বলে আমি মনে করি। তো তারপর বললো যে ওরা আহ্বানও করেছে, এদের একটা অনুপ্রেরণা, কোট আনকোট অনুপ্রেরণা পেলাম যে ঠিক আছে, রাজনীতিতে গিয়ে দেখি এনারা কী করেন। অনেক চ্যালেঞ্জ তো করলেন, আহ্বান করলেন, ঠিক আছে। সেই জন্যে আমি রাজনীতিতে আসার কথাটা সিরিয়াসলি ভাবলাম। আর আমি দেখলাম যে আমার কাজও খানিকটা মনে হয় শেষ হয়েছে, আর আমার অফিস ডেবিট করতে বেশি দিন সময় করার বেশি বাকি ছিল না, 5-5.5 মাস। তো আমি ভাবলাম যে এবারে করি, রাজনীতির জগতে প্রবেশ করি। দরিদ্র মানুষ যারা বা মধ্যবিত্ত মানুষ যারা, তারা কিন্তু সব বিষয়ে ভীষণ অসহায়, অসম্ভব অসহায়। মানে আইনের ক্ষেত্রে তারা আইনের ক্ষেত্র ছাড়া বাইরেও সর্বত্র ভীষণ অসহায়। তো তাদের পাশে দাঁড়ানোটা উচিত বলে আমি মনে করেছি। সেই দাঁড়ানোর জন্যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়া। না, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। আপনি বললেন যে নিয়োগ সংক্রান্ত মামলা আমার হাতে থাকলো না, মানে ন্যাচারাল, মানে নিয়োগ সংক্রান্ত মামলা থাকলো না। এবং এটাও ঠিক যে আপনি এর আগের ইন্টারভিউতে বলেছেন যে 5 মাস আমার হাতে সময় ছিল বিচারপতি হিসাবে। আমি এখানে স্যার একটা জায়গা, আমরা বারবার পশ্চিমবঙ্গের ঘটনাক্রম যখন দেখছি, বিচার ব্যবস্থা এবং বিচারপতিদেরকে টার্গেট করে আক্রমণ করা হচ্ছে, এমন আমার যেটা মনে হয়েছে, এমন কিছু নির্দেশ কোর্টের রয়েছে, তাকে মিস ইন্টারপ্রেট করা হচ্ছে, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এবং কারা করছেন স্যার? একজন সাংসদ করছেন, একজন রাজ্যের বিধায়ক, একজন পুলিশের উচ্চপদস্থ অফিসার যিনি IPS। আমি বিশেষ করে বলবো, সন্দেশখালিতে কেন শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না, আমি খুব অদ্ভুতভাবে দেখলাম মিডিয়াতে ফলাও করে 3 জন সংবিধানের কাছে শপথ নেওয়া মানুষ তারা বললেন। কিন্তু স্যার উল্টো দিকে তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হলো, যদি আপনি ব্যাখ্যাটা ভালো বলতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কোনো জায়গায় স্বতঃপ্রণোদিত কগনিজেন্স আমরা কোর্টকে নিতে দেখলাম না, খুব অদ্ভুতভাবে। কাজেই বিচার ব্যবস্থা বা কোর্ট যে এখতিয়ারগুলোতে তারা এগোতে পারতেন, সেখানে কি মনে হয় যে কোনো জায়গায় হয়তোবা একটা ঢিলেমি ভাব ছিল বা ব্যবস্থা নেওয়া যেতে পারতো, নেওয়া হলো না? আপনার উপরে, রাজশেখর মান্থার উপরে, অমৃতা সিনহার উপরে, বারবার তার পরিবারের উপরে। না, সেটা তো কোর্ট দেখছে, সেই মামলা তো কোর্টের কাছে, রাজশেখর মান্থার ব্যাপারটা তো কোর্টের কাছে আছে। আমার ব্যাপারে কোনো মামলা চিফ জাস্টিসের কাছে বা পিল হিসেবে আসেনি। আমাকে অনেকভাবে বিব্রত করার চেষ্টা করা হয়েছে, ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। ওই কোর্টেই বহু দালাল কালো কোট গায়ে দিয়ে নেমে পড়েছিলেন, তারা চিৎকার চেঁচামেচি করতেন। তো তাদের নাম দিয়েছিলাম জ্যাঠামশাই,
ঠিক আছে, তারা আইনের অবাক কিছুই জানেন না, কিন্তু অন্য লোকে বলেন আমাকে বলতে যে আপনি আইনের অবাক জানেন না, ABCD জানেন না। তারা কতদূর জানেন সেটা তো আমি বিভিন্ন সময় টেস্ট পেয়েছি, তার টেস্ট করে নিই। না মানে এই ক্ষেত্রে কি নাম বলা সম্ভব না, নাম বলবো, তার নাম বললে তাদেরকে গুরুত্ব দিয়ে কি হবে? তারা নর্দমার কীট, তার আবার নাম হয় নাকি? একটি ইন্টারভিউতে আমি দেখেছি আপনি অরুণাভ ঘোষের প্রতি হঠাৎ করে না, কোনো নামটা আমি করছি না। কি অরুণাভ ঘোষ আবার কি? সেটা কি? সময় লাগবে না এদেরকে থামিয়ে দিতে। যে কোনো একজন সাংসদ, কোনো একজন বিধায়ক সন্দেশখালীতে বসে মাটিতে টুলের উপর পা ছড়িয়ে বলছেন যে কোর্টের নির্দেশ নেই বলে আমরা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছি। হ্যাঁ, পরে তো তার পরের দিনই তো ক্লারিফাই করে দিয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করার কোনো আদেশ নেই, কোনো গ্রেপ্তারের উপর কোনো স্টে নেই। তারপরের দিন বলেছেন যে CBI, ED বা পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারে। যেই CBI এবং EDর নামটা চলে এলো গ্রেপ্তার করতে পারে, পরের দিনই পুলিশ অ্যারেস্ট করে এলো। ঠিক আছে, এটা তো পরিষ্কার যে পুলিশের আশ্রয় এসেছিল, পুলিশের প্রোটেকশন এসে শেখ শাহজাহান ছিলেন, সেই জন্য পুলিশ করেনি। তো এখন এখানে যে একটা দুর্বৃত্তের শাসন চলছে তৃণমূল কংগ্রেসের সরকারে, এটা তো আমরা সবাই বুঝতে পারছি, সাধারণ মানুষটাও সবাই বুঝতে পারছে। আপনি বুঝতে পেরেও আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত রাজনৈতিক নেত্রী বলেছেন। না, আমি বলেছি অভিজ্ঞ রাজনৈতিক নেত্রী। প্রকৃত শব্দ আমি ব্যবহার করি না। হ্যাঁ, কে প্রকৃত কি অপ্রকৃত সে বিচারের ভার তো আমার ওপর নয়। একটা আশ্চর্যের কথা শুনুন, ঠিক যে সময় যেদিন চুল ধরে বার করে দেওয়া হলো, সেদিন আমি একটু গল্প করছিলাম একজন প্রাক্তন CPIM সাংসদের সঙ্গে। তো তিনি হঠাৎ খবরটা পেলেন, আমাকে বললেন এই কি বোকামি করলো বামফ্রন্ট, এইভাবে কাউকে বার করে, তুমি দেখো এর কি ফল আউট হবে। কিন্তু স্যার আমার এখানে একটা কথা আছে অভিজিৎদা, যেটা হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরকে কেন্দ্র করে রাজপথ মঞ্চ আটকে প্রায় 26 দিন 28 দিন মতো তিনি অনশন করেছিলেন। যদি অনশন নেই, নানান মতামত আছে, কিন্তু বামেদের মধ্যেই অনেকে আজকে বলেন, যারা সমালোচনা করেন, তারা বলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু এক নয়। বুদ্ধদেব ভট্টাচার্য তখন যদি ওই ধর্ণামঞ্চ থেকে তুলে দিতে পারতেন বলপূর্বক পুলিশ কাজে লাগিয়ে, তাহলে নাকি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হতেন না। সেটা বলা যায় না, সেটা তুলে দিলেন তখন বিদ্রোহ আরো, বিক্ষোভ আরো বেড়ে যেত, এটাও তো হতে পারতো না। কিন্তু আপনি যে ঘটনা বলছেন, তারপরে তো বামেরা দীর্ঘদিন রাজত্ব করেছেন, কিন্তু মানুষের মন থেকে আস্তে আস্তে সরে গেছে, যার ফলে আজকে বামেরা শূন্য। মানে আপনি তাহলে মনে করছেন যে সিঙ্গুর বা নন্দীগ্রাম আন্দোলন শুধু বামেদের সরে যাওয়ার জন্য নয়, আরো অনেক ঘটনা আছে। একজন রাজনীতির পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর এবং অত্যন্ত মেধাবী ছাত্র আমাকে বলেছিলেন যে মানুষের মাথাটা পাথর নয়, এখানে সব ছাপ থেকে যায়। এবার আমি একটা কথা বলি, দীপক ঘোষ একটা বই লিখলেন, আপনি হয়তো বইটা পড়েও থাকতে পারেন। সেই বইয়ের মধ্যে তিনি ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং তার সম্পর্কে নানান, আমি ব্যক্তিগত জায়গায় যাচ্ছি না, কিন্তু উনি পরিষ্কার বললেন যে ওই যেখানে সিঙ্গুর আন্দোলন সম্পর্কে বললেন, উনি অনশন মঞ্চ সম্পর্কে বলতে গিয়ে বললেন যে স্যান্ডউইচ বার্গার খেয়ে মমতা অনশন করেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও মানুষের মাথায় যদি সেটা থাকে, তারপর একাধিক বিধানসভা, একাধিক লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা কিন্তু মমতাই পাচ্ছেন। কেন পাচ্ছেন? তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার মানুষের মনকে কিনা? আপনি বলছেন যে কোনো ঘটনা মানুষের মাথায় থাকে। দেখুন, আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে বিরোধী দলের কণ্ঠস্বর বলে কিছু ছিল না অনেক দিন, ঠিক আছে। দ্বিতীয় কথা, CPIMকে মানুষ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। প্রথম দিকে তাদের 30-40টা মতো সিট থাকলেও তারপর নির্বাচন থেকে তারা মুছে যেতে শুরু করেছে CPIMকে প্রত্যাখ্যান করার কারণে। দ্বিতীয়ত, CPIM গলা তুলে সেই আন্দোলন কিছুই করতে পারেনি, যে ওনার বিরুদ্ধে দুর্নীতিগুলো ধরে যে আন্দোলন করবেন সেসব কিছুই করতে পারেননি। হয়তো তারা আরও অনেক বড় তাত্ত্বিক কাজে ব্যস্ত ছিলেন। বিজেপিও তখন বেশ খানিকটা দুর্বল, আস্তে আস্তে এই সময়টায় বিজেপির একটা শক্তি দেখা গেল গত লোকসভা নির্বাচনে, যে 18টা সিট তারা পেলেন, লোকসভায় 18টা সিট। অভিজিৎ, এখানেও একটা কথা বলার আমার, বারবার করে মাঝখানে আমি কাটছি, মার্জনা করবেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় NDA মন্ত্রিসভার সদস্য ছিলেন। একাধিক ক্ষেত্রে বিজেপি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে, ইতিহাস বলছে, আমি বলছি না, ইতিহাস বলছে। এবং আজও বামেরা বলেন যে পশ্চিমবঙ্গের তৃণমূলের জন্মসূত্রে বিজেপির সঙ্গে সম্পর্ক আছে। আপনি সেই বিজেপির একজন নেতা এখন, মানে আমি কর্মী বলবো, কর্মী, আমিও নিজেকে কর্মী বলতেই ভালোবাসি এবং আমাকে লোকে কর্মী হিসেবেই অভিহিত করুক, সেটাও আমি চাই। তো
হ্যাঁ, মমতা ব্যানার্জির সঙ্গে রাজনীতি করতে হলে তো অনেক রকমের স্ট্রেঞ্জ বেড পার্টনার্স হয়, যে কারণে মাঝখানে এই দাঁড়িয়েছিলেন আপনার ভিপি সিং, একদিকে জ্যোতি বসু, একদিকে আদবানি ছিলেন তো, তাই না? সুতরাং শুধুই মমতা ব্যানার্জি বিজেপিকে দোষ দিয়ে তো লাভ নেই, এরকম হয় অনেক সময়। মানে পলিটিক্যাল কম্পালশন ইজ দ্য বিগ, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট কম্পালশন। রাজনীতি করছেন তাদেরকে তো সিচুয়েশনটা বিভিন্নভাবে অ্যাসেস করতে হয়, সেই জন্য পাশে ছিলেন। মানে এই কারণের জন্য হয়তো কংগ্রেস, সিপিএম আর তৃণমূল একই সারিতে দাঁড়িয়ে তার আইএনডিআইএ গঠবন্ধন তৈরি করছে। আপনি সেই ইন্ডিপেন্ডির কথা আমি বলতে পারবো না, তবে আপনি কল্পনা করতে পারেন, আমাদের ছোটবেলায় আমরা কল্পনাই করতে পারতাম না যে সিপিএম এবং কংগ্রেস একসঙ্গে যাবে। ঠিক আছে, আমাদের এক অত্যন্ত বুদ্ধিমান ধুরন্ধর বন্ধু বলেছিলেন যে সিপিএম আর কংগ্রেস একই ব্যাপার। আমরা তখন তাকে খুব আওয়াজ দিয়েছিলাম, দিল্লি মে দোস্তি আর বাংলা মে কুস্তি, এ তো ছিলই দেওয়ালে লেখা। না, এ তো ছিলই বহুবার তো সিপিআইএম লোকসভা বয়কট করেছে এমন সময় যে থাকলে পরে এবং বিরুদ্ধে ভোট দিলে সরকারটা পড়ে যেত, ইন্ডিয়া সরকার। না, আপনি যখন এই বয়কটের প্রসঙ্গ বললেন অভিজিৎ, আরেকটা প্রশ্ন আসছে, রাজ্যসভায় একাধিক বিল পাসের সময় তৃণমূলও কিন্তু কুইট করে, গন্ডগোল করে, ওয়াক ওভার করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তাদের পলিটিক্যাল পলিসি, রাজনৈতিক পলিসি হতে পারে। একটা রাজনৈতিক দলের তো বিভিন্ন রকমের পলিসি থাকে, সেই পলিসি তারা যদি ভুল নিয়ে থাকেন, মানুষের চোখে যদি সেটা ভুল হয়, মানুষ সেটার বিচার করবেন। না, সেটিং ফিটিং হলেও হতে পারে, কিন্তু এইটা হলেও হতে পারে একটা বিজেপির সঙ্গে মমতা সেটিং থাকতে পারে না, থাকতে পারে। মানে যে সময় তিনি করেছিলেন সেই সময় একটা বোঝাপড়া, সেটিং শব্দটা আমি ওইভাবে ইউজ করতে চাই না। রাজনীতির অলিন্দে শব্দ, এটা আমারও তৈরি শব্দ। না, ওর রাজনীতির অলিন্দে ওসব হালকা চালে এসব অনেক কথা বলা হয়। আমি বলতে পারি হয়তো রাজনীতির একটা বোঝাপড়া ছিল এবং তৃণমূল মনে করেছিল যে এই সময় বিজেপিকে ডিস্টার্ব করা উচিত হবে না। হতে পারে, নাও হতে পারে, এটা হওয়া না হওয়ার মধ্যে সম্ভাব্যতার গেম। ঠিক আছে, এটা বলা যাবে না। তো এরকম ব্যাপার আর কি। তো মমতা ব্যানার্জিকে সেই সময় আমি দেখেছিলাম যে বিরোধী নেত্রী হিসেবে বিরোধিতার পুরো দখলটা উনি নিয়েছিলেন, আর কেউ ছিল না, এবং সেটা তিনি সুচারুভাবে করেছিলেন। বিরোধিতা যা যা করা হয় পশ্চিমবঙ্গের মাটিতে, বিরোধিতা বলে যা যা করা হয়, বিরোধিতা বলে, তো সেসব তিনি করেছিলেন। তার মানে আপনার অ্যাগ্রেশন জিনিসটা খুব ভালো লাগে আর কি। মানে আপনার প্রশ্ন, মানে নির্দেশের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা সবাই অবাক হয়ে বসে থাকতাম যে স্যারের আজকে ওনার এজলাসে মামলাটা উঠছে, তো কি নির্দেশ আসে। এবং মানে এরকম ধরনের নির্দেশ সারা পশ্চিমবঙ্গের মানুষ আগে কখনো দেখেছেন কিনা? আপনি নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছেন, মানে আমরা নির্দেশ আগে আমরা সেইভাবে সামনে পেতাম না বিচারপতিদের। আপনি বলছেন না শুধু, আপনি একদম টাইম ব্যান করে এই সময়ের মধ্যে তাকে সিজিওতে যেতে হবে। আপনি উল্লেখ করে দিচ্ছেন পার্থবাবুর ক্ষেত্রে খুব সম্ভবত যে উনি যেন পিজিতে চলে না যান, মানে আটটা তামাশার পর্যায়ে ছিল ওটা। আমরা তো অনেক হালকা মন্তব্য করি, ওটা সবাই ঢুকে পড়ছিল বলে। ঢাকি সহ বিসর্জনটা সেটা ওদের ওই প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী একটা অ্যাবসার্ড আর্গুমেন্ট করছিলেন। তো তখন আমি বলেছিলাম যে এই আর্গুমেন্ট যদি আপনি করেন, আমি কিন্তু এক্ষুনি ঢাকি শুধু বিসর্জন দিয়ে দেবো, অর্থাৎ তাদের কমিটিটাকেও সুপারসিড করে দেবো যদি তারা এই সাবমিশন রাখে। তো তখন দেখলাম তারা টাইম ফাইম নিয়ে চল। আপনি সিআইএসএফ জওয়ান পাঠিয়ে দিয়েছেন এসএসসি ভবনে। তা না হলে তো আমরা সারদার মতো কাণ্ড দেখতাম, পুরো জিনিসটা নষ্ট করে ফেলা হতো। সিআইএসএফ জওয়ান পাঠিয়েছিলাম বলেই তো আজকে দেখা যাচ্ছে যে তৃণমূল সরকার, যেটা আজকে আমাকে অনেক রকম গোখরসাপ টোখরসাপ বলছে, তো হ্যাঁ আমি সেটাকে সমর্থন করছি যে কেউটে, গোখরো, চন্দ্রবোড়া বলবেন এবং সাবধান থাকবেন, খুব সাবধান থাকবেন। মমতা বলেছেন রয়্যাল বেঙ্গল, অনেকে বলেন আপনাকে। রয়্যাল বেঙ্গল কি বলেন না বললাম, জানি রয়্যাল বেঙ্গল ওদের দলে অনেক আছে, একজন বিহারে আছে, একজন এখানে আছে, এসব রয়্যাল বেঙ্গল আছে। তো যদি গোখরো এবং কেউটে বলে থাকেন তাহলে আমি বলবো চন্দ্রবোড়াও দেখতে পাবেন যে কোনো সময়, চন্দ্রবোড়ার রূপ, এবং সাবধানে থাকবেন। বিজেপিতে থেকে এই সাবধান বাণী আপনি দিচ্ছেন, মানে এই অ্যাগ্রেশন, মানে বিচারের আসনে বসে যেটা সম্ভব এখন একজন রাজনৈতিক নেতা হিসাবে সেটা সম্ভব। রাজনীতি অনেক বড় ক্ষেত্র না, আপনাকে তো নির্দেশ নিতে হবে দিল্লি থেকে। দিল্লি থেকে এবং আমার উপর মহল থেকে, আমার নেতৃত্বের কাছ থেকে নিশ্চয়ই। সেই নির্দেশে কি থাকবে যে না মমতার হয়ে গলা ফাটাও, যে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আচ্ছা, না এবার একটা বিষয় থাকছে যে
অভিজিৎ গঙ্গোপাধ্যায় লেখা কলমের যেটা বলে যে বিচারকের কলম কথা বলে, কিন্তু এক্ষেত্রে দলের হায়ারার্কির কথা শুনতে হবে। এর মধ্যে আমাকে অভিজিৎ, আপনি বিশ্বাস করবেন না, বহু মানুষ বলেছেন, এমনকি মানে যারা বিচার প্রার্থী, মানে চাকরি প্রার্থী যারা বিচার চাইছে, তারা বলছে যে এটা হয়তো উনি ঠিক করলেন না। আমি একটু জানতে চাই আপনার থেকে যে তাদের কি হবে, মানে এই যে যারা বিচার চেয়ে রাস্তায় বসে রয়েছে, চাকরি পাবে এরা? কী হবে কেন? তারা তো, তাদের মামলা তো হাইকোর্টে চলছে, অন্য বিচারপতি তো শুনছেন, আমি তো শুনছিলাম না, আমার হাত থেকে তো ওটা চলে গিয়েছিল স্বাভাবিক নিয়মেই। হাইকোর্টে 2-3বার ডিটারমিনেশন চেঞ্জ হয় বছরে, ঠিক আছে? আমি দীর্ঘদিন ধরে এডুকেশনের ডিটারমিনেশন ছিলাম, 2 বছরের ওপর, ঠিক আছে? তারপরে আমার হাত থেকে সরিয়ে নিয়ে, এটা স্বাভাবিক নিয়মে, কোনো এর মধ্যে কোনো উদ্দেশ্য বা কিছু নেই। আমার হাত থেকে সরিয়ে নিয়ে আমাকে অন্য একটা সাবজেক্ট সময় আইন দেওয়া হলো, অন্য কাউকে ওইগুলো দেওয়া হলো। তো যিনি শুনছেন তিনিও তো হাইকোর্টের একজন বিচারক না। কিন্তু এটা তো ঠিক, আপনি তো মানবেন অভিজিৎ, আপনার যে ধারা ছিল সেই ধারা কিন্তু মানুষ কোথাও, আপনি যেভাবে, আমি ধারা বলতে আপনি যেভাবে এগোতেন, বুঝেছি, যে আমার বিচার পদ্ধতি ছিল, যেটাই আমি করতাম, সেটা হয়তো বর্তমান যিনি বিচারপতি তিনি হয়তো সেভাবে করবেন না, তিনি তার নিজের যেটা তিনি মনে করেন উচিত সেভাবেই করবেন। কিন্তু তার মানে বিচার পাবেন না তা তো নয়। যারা বিচার প্রার্থী, যারা ক্যান্ডিডেট, যারা এই কথা ভাবছে, আমি তাদেরকে বলবো এই নিয়ে চিন্তাভাবনা এত দুশ্চিন্তা করবেন না, কারণ আদালত আছে। হাইকোর্ট আমার জন্মানোর 200 বছর পরে আগে ছিল, আর আমার রিটায়ারমেন্টের রেজিগনেশনের 200 বছর পরেও থাকবে, ঠিক আছে? তো একটা কথা আরেকটা জিজ্ঞেস করি, আপনার কি মনে হয়, মানে অনেকে আমাকে আসার আগে বলছেন, মানে এই কথাটাও আজকে আমার শুনতে হলো যখন বেরোচ্ছি, যে তুমি কিন্তু ভাবি মুখ্যমন্ত্রীর ইন্টারভিউ করতে যাচ্ছ। না না না, বড় কথা নয়, আমি জাস্ট একদম এভাবে বলবেন না। আমি সবে আমি পদার্পণ করেছি, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, প্রশ্নটা সহজ নয়। আচ্ছা, আমি একটা তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি এবার লোকসভায় দাঁড়ানো এবং তার পরবর্তীতে 26-এর বিধানসভায় দাঁড়ালেন, বিধায়ক হিসেবে জিতে আসলেন, দল মনোনীত। আপনি বারবার বলেছেন আমি মধ্যবিত্ত, স্বচ্ছ, সৎ, সংস্কৃতিপরায়ণ বাঙালি, আপনার নিজের ডেসক্রিপশন দিতে গিয়ে বলছি মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক। মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক, বাঙালি ভদ্রলোকের একটা মান থাকে, স্ট্যান্ডার্ড থাকে, তার নিচে তিনি নামতে পারেন না, ঠিক আছে? অনেকে যেমন আমাকে ব্যক্তিগত বিভিন্ন আক্রমণ করেছে, ওই স্তরে আমি নামতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, আমি যেটা পারবো সেটা হচ্ছে, তুমি যদি আমার দিকে পুলিশ লেলিয়ে দাও, আমার বেশি শ্রদ্ধেয় সুমন চট্টোপাধ্যায় বা কবি সুমনের কথা ধার করে বলছি, তুমি যদি আমার দিকে পুলিশ লেলিয়ে দাও, আমি তোমার দিকে একটা স্লোগান লেলিয়ে দেবো, যেটা সারা জীবন তোমার গায়ে লেগে থাকবে। কিন্তু রাজনীতিতে নেমে এখন স্লোগান তো অবশ্যই দিতে হবে না। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি ধরুন, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, বাংলার একটা অংশের মানুষ তো চাইবেনই যে এরকম একজন মুখ্যমন্ত্রী হোক। তিনি সেই অর্থে রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা নয়, তিনি সেই অর্থে রাজনীতিটা করতেন না, তার একটা অন্য পরিচয় ছিল। তিনি সদ্য রাজনীতিতে এসেছেন এবং পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। তাহলে আপনি যখন মুখ্যমন্ত্রী হবেন, তখন এই যারা রাস্তায় বসে থেকে যাদের জন্য আপনার বিচার পদ্ধতি বা লড়াই ছিল, তারা চাকরি পাবে? দেখুন, যদি আমার দল মনে করে যে আমাকে কোনো বড় দায়িত্ব দেবে, যে দায়িত্বই দিক, মুখ্যমন্ত্রীর ব্যাপারটা অত দূর আমি যেতেই পারছি না। আমি ধরে নেওয়া হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়া তো খুব শক্ত। এবং না, কিন্তু হাইপোথেটিক্যাল কোশ্চেন হলেও পশ্চিমবঙ্গের একটা অংশের মানুষ কিন্তু চাইছে যে এরকম একজন মানুষ, তারা তাহলে সে কথা তাদের ভোটের মাধ্যমে বলবেন, বিজেপিকে ক্ষমতায় আনবেন। আমি চাইব বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক, এবং খুব সম্ভবত আসতে চলেছে, খুব সম্ভবত, আমার যা রিডিং। মানে আপনি 26-এর কথা বলছেন? 26 তৃণমূল থাকবে কিনা সন্দেহ, ভেতরে দলটা ভাঙছে। আচ্ছা দাদা, একটা কথা বলি, আপনি সেদিন ইন্টারভিউতে আমার কানে খুব বাজছে, আপনি বলেছেন যে অনেকে তো অ্যারেস্ট হয়ে জেলে রয়েছে, 2-একটা অ্যারেস্ট হলেই ছবিটা বদলে যাবে। হ্যাঁ, তৃণমূল যদি 2জন অ্যারেস্ট হন, হ্যাঁ, নাম আমি বলবো না, একটু অপেক্ষা করুন না, একটু অপেক্ষা করুন। মানে যে কোনো 2জন হতে পারেন নাকি? না, যে কোনো দুজন, মদন মিত্র আর পার্থভূমিক অ্যারেস্ট করলে দল উঠে যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমি তীব্রভাবে দেখেছি আপনি কোনো জায়গায় কুণাল বাবুকে সেদিন বলছেন, ওনার সঙ্গে একবার কথা হয়েছিল। যদিও আমি এটা খুব আলোচনা করতে চাই না, মানুষের তরফ থেকে কোশ্চেন আছে, আমার কাছে অনেকগুলো মেল আছে। এই দলেরই একজনকে আপনি তার কথা শুনলেই একদম মানে মাথা গরম করে ফেলছেন, আমি যেটা সেদিন দেখলাম, একাধিক ইন্টারভিউতেও দেখেছি। আপনার কি মনে হয় যে তৃণমূল কংগ্রেসের মানে আজকে যা অবস্থা, তার জন্য ওই ব্যক্তির, মানে আপনি যার উপর রেগে যাচ্ছেন, তার ভূমিকা,
আপনি একজন সিপাহী বা সেনাপতির কথা বলছেন, আমি জানি না যে লোকসভা কেন্দ্র আপনার সেটা হবে কিনা, কিন্তু তবুও মানে আমি রেগে যাবো কেন? একদম রেগে যাচ্ছি না। কার কথা বলছেন আপনি যদি বলেন তাহলে আমি আমার উত্তরটা দিতে পারি। না মানে আমার বলতে কোনো আপত্তি নেই, মানে তৃণমূলের সেনাপতি বলতে তৃণমূলের লোকের, এটা আমার কথা নয়, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের লোকেরা কাকে সেনাপতি বলবেন, কাকে তালপাতার সিপাহী বলবেন, সেটা তাদের ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমায় যদি একজন রাজনীতিবিদ সম্বন্ধে কোনো মন্তব্য করতে বলেন, যেমন আমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বললাম, ববি হাকিম সম্বন্ধেও বলতে পারি, মদন মিত্র সম্বন্ধে, যারা প্রথম থেকে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, তাদের জন্য হচ্ছে বলে আপনার মনে? আপনি তো বিচার ব্যবস্থার একটা দিক। রাজনীতিতে দুর্বৃত্তায়ন সিরিয়াসলি শুরু হয় ইন্দিরা গান্ধীর হাত ধরে। ওই যখন উনি নব কংগ্রেস তৈরি করলেন না, তখন পুরনো নেতারা সব চলে গেলেন, উনি সব পাড়ার গুন্ডা ফুন্ডা জড়ো করলেন, করে নব কংগ্রেস তৈরি করে এইভাবে শুরু করলেন। সেই থেকে চলতে অনেক দুর্বৃত্ত মানে হাতে চলে গেল রাজনীতিটা। পাশাপাশি কি হলো, একদল অত্যন্ত উজ্জ্বল যুবক, তারা একটা ভ্রান্ত রাজনীতিতে জড়িয়ে পড়ে নিজেদের প্রাণ দিয়ে দিল, নিজেদের প্রাণ বলে দিল। কেউ ভারত ছেড়ে চলে গেল, আর কেউ একেবারে ক্ষয়রোগ হয়ে মারাও গেল। এখন আর কেউ কোনো রকমভাবে জীবিকা নির্বাহ করে। তারা চেয়েছিল তাদের একটা ভারতবর্ষের স্বাধীনতার পরে একটাই সিরিয়াস আন্দোলন হয়েছিল রাষ্ট্রকে বদলে দেওয়ার, রাষ্ট্র চরিত্র বদলে দেওয়ার, সেটা হচ্ছে নকশাল আন্দোলন। এছাড়া অন্য কোনো সেরকম সিরিয়াস আন্দোলন আজ পর্যন্ত হয়নি। না, তৃণমূল জমানায় এদের এই যে আপনি বারবার করে বলছেন, বা বিজেপির লড়াইটাই হচ্ছে দুর্বৃত্তায়ন, চুরি, এর বিরুদ্ধে একটা লড়াই। আমি যদি পলিটিক্যাল স্ট্যান্ড বলি, এটা কার আশকারাতে? মানে একটা থাকে না যে বাড়িতে বকাটে ছেলে, এটা হয়েছে মার বা বাবার আশকারাতে, এরকম তো একটা। তৃণমূলের কার আশকারাতে? আপনি কার, ওই তালপাতা সেপাই নাকি মমতা? না, কে তালপাতা সেপাই সব বলবেন না। হ্যাঁ, কে তালপাতা সেপাই, কি সব ছেড়ে দিন। আপনি নিজে বলেছেন একটা দুর্বৃত্ত টিম আছে। আমি আপনার প্রত্যেকটা কথা শুনেছি। আপনি বলেছেন ডায়মন্ড হারবারে একটা দুর্বৃত্ত টিম আছে, সেই টিমকে আমি দেখিয়ে দেবো কি করে নির্বাচনে লড়াই করতে হয়। তাহলে সেই টিমকে না, সেই টিমকে সরিয়ে দেবো। সরিয়ে দিলে দেখবো কে কত বড় নেতা, কে কত বড় সেনাপতি, ঠিক আছে। এবং হয়তো সেই টিম সরেও যাবে। আজকের তৃণমূলের অবস্থা খুব খারাপ। বাইরে থেকে যতই হুঙ্কার হোক আর র্যাম্পে হাঁটা হোক, তৃণমূলের অবস্থা খুব খারাপ, ঠিক আছে। ভেতরে ভাঙছে, দলটা ভাঙছে। শ্যামের উপর রামের বিশ্বাস নেই। আচ্ছা, একটা কথা বলবেন, এই যে গ্রেপ্তার হচ্ছে না কেন? আমরা দেখলাম সুজয় কৃষ্ণ ভদ্রের অডিও স্যাম্পল, মানুষের জিজ্ঞাসা, মানে মানুষের এটাও খুব জিজ্ঞেস করে। আমি একদম আপনার বাড়িতে বসে এটা জিজ্ঞেস করতে চাই, অবশ্যই মানুষ শুনবেন, সারদা মামলা কেন শেষ হচ্ছে না? মানুষ জিজ্ঞেস করবেন এত তদন্তের দীর্ঘসূত্রিতা কিসের? মানুষ জিজ্ঞেস করছেন যে কেন এই নিয়োগের, মানে মানুষের নিয়োগকে পান, তার থেকে মানুষের বড় প্রশ্ন হচ্ছে যে পার্থবাবু যেভাবে গ্রেপ্তার হলেন সেভাবে আপনি একদম লিপস অ্যান্ড বাউন্স অবধি চলে গেলেন, কিন্তু লিপস অ্যান্ড বাউন্সে ইডির প্রেস রিলিজে লেখা হলো যে সেখানে একটা ডুবিয়াস ট্রানজ্যাকশন হয়েছে কিছু কোম্পানির সঙ্গে, কিন্তু তারপর আর যাওয়া যাচ্ছে না। এবং আজকে আমার হ্যাঁ, আমি জানি না তারা সন্তর্পণে কত দূর এগিয়ে গেছে, কার নাম এসে গেছে। একটু অপেক্ষা করুন না, আরো এতদিন অপেক্ষা করেছেন, আর একটু অপেক্ষা করুন না। কিন্তু ফলটা তো লোকের সামনে না, ফল দেখবে তো, লোকের সামনে দেখতে পাবে ফল। আচ্ছা, মানে গ্রেপ্তার আপনি বলছেন, আরো গ্রেপ্তার শুধু কি গ্রেপ্তারই একটা ফল? ঠিক আছে, তো এরকম অবস্থা হতেই পারে যে তিনি যে বিরাট একটা ইমেজ নিয়ে আছেন বা ছিলেন, সেই ইমেজটা ধূলিসাৎ হয়ে গেল। আমি আপনাকে বলছি যে ইডি বা সিবিআই এর উপর আমি প্রথমে খুব বিরক্ত হয়েছিলাম, তারা কাজ ধীরে করছে বলে। পরবর্তীকালে বিভিন্ন রিপোর্ট জমা পড়ে, বিভিন্ন সাবমিশন আমার সামনে হয়, যেখান থেকে আমি দেখি যে তাদের সাবমিশনে একটা সত্যিই যথার্থ আছে। সেটা হচ্ছে যে এটা একটা অর্গানাইজড ক্রাইম, একটা বিরাট মাকড়সার জাল, ঠিক আছে। বিভিন্ন জায়গায় সেই বিভিন্ন রকমের প্রাণী সেখানে আটকাতে পড়েনি তারা, মানে এটা আমি উদাহরণ হিসেবে বলছি, হয়তো সঠিক উদাহরণ হলো না। সেই জালের প্রতিটা জিনিসকে তুলে আনতে হবে, তাকে প্রমাণ করার একটা জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের দেশে এভিডেন্স অ্যাক্ট কিন্তু খুব একটা সহজ আইন নয়। এভিডেন্স অ্যাক্ট সবসময় চায় যে একেবারে নিরঙ্কুশভাবে যখন প্রমাণ হবে যে কেউ দোষ করেছেন, তখন তাকে দোষী বলা হবে, ঠিক আছে। তো এইগুলো করতে অনেক সময় লাগে, এবং তাতে সিবিআই এবং ইডি, আমি যা বুঝতে পেরেছি তাদের সাবমিশন থেকে, তাদের বিভিন্ন রিপোর্ট থেকে তলে সন্তর্পণে অনেক দূর অগ্রসর হয়েছে, এবং এখন
এই কথাটা আপনি যখন রাজনীতিতে আসেননি তখন শোনা যায়নি। আজকে বিজেপির একজন কর্মী হয়ে আপনি বলছেন যে ইডি আর সিবিআই অনেক তলে তলে অনেক দূর পর্যন্ত গেছে বলে আমার ধারণা, কিন্তু এর আগে আপনাকে তিরস্কার করতে কোর্টে শোনা গেছে। না সেটা কেন তখন তোমরা তাড়াতাড়ি করছো না, না, কেন করছো? তখন তো আমার ধারণা ছিল, তখন যে ওরা বোধহয় করছে না। ওই যে আপনাকে বলুন, পরবর্তীকালে তাদের বিভিন্ন সাবমিশন যখন আমার সামনে হয়েছে, বিভিন্ন রিপোর্ট জমা পড়েছে, তারা তাদের সুবিধা অসুবিধার কথা বলেছে, তখন আমি বুঝতে পেরেছি, এবং তখন তারাও ইন্ডিকেট করেছে সরাসরি না বলে যেভাবে করা যায়, যে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়েছি। এবং এখন দেখুন, গত পরশু দিনও শিক্ষাক্ষেত্রের যারা জড়িয়ে দুর্নীতির ব্যাপারে তাদের খোঁজে ইডি এবং সিবিআই, ইডি গেছে বা সিবিআই গেছে। না, ইডি সিবিআই চলছে। এবার আমি বলি যে এই যে রাজনীতিতে আপনার প্রবেশ ঘটলো, আপনি একজন দলের সাধারণ কর্মী হলেন, কয়েকটা দিন হলো, 5-6টা দিন কেমন কাটলো? আপনি প্রধানমন্ত্রীর সভাতেও ছিলেন, পলিটিক্স করছেন, মানে এখন রাজনৈতিক মানে নেতা নন, আপনি মানবেন না, কর্মী, কিন্তু তবু এই 6 দিন মানে খুবই সময়টা কম, 6-7 দিন কীরকম কাটছে? খুব ভালো কাটছে এই কারণে যে আমি তাদের মধ্যে, তারা আমাকে যেরকম আন্তরিকভাবে গ্রহণ করেছেন, তাতে আমার খুব ভালো লেগেছে। এবং এটা সম্পূর্ণ একটা বাঙালি কালচারই আমি তাদের মধ্যে আছে বলে আমি দেখেছি। তবে অনেক অবাঙালিও আছেন, তারাও কিন্তু খুব সভ্যভদ্র। ঠিক আছে, বাঙালি যে ভাবে যে বিজেপি মানে অবাঙালির দল, এটা বিজেপিতে অনেক অবাঙালি আছেন ঠিকই, কিন্তু অবাঙালির দল নয়, বাঙালিও প্রচুর আছে, এবং সভ্য ভদ্র মধ্যবিত্ত ভদ্র বাঙালি বহু আছেন, বহু আছেন। এবং আপনি যখন মধ্যবিত্ত ভদ্র বাঙালি বলছেন, আমি রাজনৈতিক দুজনের নাম, একজন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর একজন গান্ধীজি, কাকে এগিয়ে রাখবেন বা এক্ষেত্রে আপনার বিচারধারা কী হবে? মানে দুজনই আইডিয়াল পার্সন আর কি ভারতবর্ষের মানুষের কাছে। দুজন তো দু ক্ষেত্রের লোক, দু ক্ষেত্রের লোক। হ্যাঁ, গান্ধীজি একটা গণ আন্দোলন গড়ে তুলেছেন, শ্যামাপ্রসাদ কাশ্মীর বাংলা এই সম্বন্ধে আজকে যে বাংলার চেহারা আপনারা দেখছেন, সে তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যে। ঠিক আছে, কাশ্মীরকে মুক্ত করার জন্য শ্যামাপ্রসাদ সেখানে গিয়ে মারাও গেলেন। কীভাবে মারা গেলেন সেটার উপর একটা অনেক সন্দেহ আছে। আর গান্ধী একটা গণ আন্দোলন গড়ে তুলেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। আচ্ছা, এবার যদি নামের তুলনাটা আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর নেতাজি সুভাষচন্দ্র বোসের ক্ষেত্রে করি, তাহলে কাকে গিয়ে রাখবেন? আবার দুজনেই দুটো ক্ষেত্রের লোক। আপনি যদি আমাকে আমি বলছি, আপনি যদি 1 লিটার, আমি বলছি আমার উত্তরটা হচ্ছে যে আপনি যদি আমাকে 1 লিটার জলের সঙ্গে 1 মিটার কাপড়ের তুলনা করতে বলেন, তাহলে আমি করতে পারবো। দুজন বাঙালি, দুজনই রাজনৈতিক দল। না, ওই তো এটা তো না, এটা হচ্ছে না, এসব দিকে হবে না যে টেবিলেরও 4 পা আছে, গরুরও 4 পা আছে, তাহলে টেবিল কেন দুধ দেবে না? এই লজিকে তো জীবন চলে না। ঠিক আছে, এটা কোনো লজিকও নয়। এটা হচ্ছে মানে চূড়ান্ত একটা ফ্যালাসি যে টেবিলের দুধ দেওয়া উচিত, তাহলে 4টে পা আছে। এরকমভাবে তুলনা করা যায় না, একজনের এক ধরনের কন্ট্রিবিউশন। সেই জন্য আমি এই প্রশ্নটার আমি সঠিক উত্তর আপনি যেভাবে চাইছেন, আমি মনে করি আমি একটা উত্তর দিলাম, কিন্তু আপনি যেভাবে চাইছেন সেইভাবে উত্তর আমি দিতে পারলাম না বা দেবও না। শিক্ষক হিসেবে কাকে চাইবেন? প্রত্যেককে চাইবো, এমনকি যে আমার চেয়ে বয়সে হয়তো জুনিয়র, সে হয়তো মাঠে ঘাটে বিজেপি হয়ে কাজ করছে, মানুষকে চেনে, মানুষের অভ্যেস আচরণ বিহেভিয়ারাল প্যাটার্ন জানে, আমি তাকেও আমার শিক্ষক হিসেবে মনে রাখবো। সেদিনও বলেছি এই কথাটা। আপনি এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করলেন, যে আমি আজকে ওখান থেকে এখানে বিজেপিতে জয়েন করেই আমি ওই জন্যই তো নিজেকে নেতা বলবোই না, কখনো বলবো না। আমি সবসময় একজন যে কর্মী আমার চেয়ে বেশি দিন রাজনীতি করছেন, আমি 5 দিন করছি, সে আপনার নেতা তাহলে কে হবে? প্রত্যেকে হবে যার কাছ থেকে না, সেটা তো কিছুদিন আমার, যতক্ষণ না আমার রাজনৈতিক শিক্ষাটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, না সেটাই তো আমি বলছি, কার থেকে আপনি শিক্ষা নিতে পছন্দ করবেন? একটা তো ওবিডিয়েন্ট স্টুডেন্ট হিসাবে ফেভারিট টিচার থাকে, প্রত্যেকের থেকে বিতর্কে যেতে চাইছেন না। যা হোক, এবার আমি একটু আসি। আর যেতে চাইছেন না, আপনি আমাকে দিয়ে যা বলাতে চাইছেন সেটা আমি বলার প্রয়োজনই মনে করছি না, কারণ আমি যা বলছি সেটা আমার মনোভাব, এবং সেটা মনোভাবটা দৃঢ়। এবার আমি একটু জিজ্ঞেস করি যে আপনি লোকসভাতে আসন নিয়ে হয়তো বা কথা হয়েছে দলের সঙ্গে, কারণ আপনি আমার সঙ্গে কথা হয়নি। আপনার সঙ্গে এখনো কথা না, আমার সঙ্গে প্রার্থী তালিকায় ঘোষণা হতে পারে। ঘোষণা যদি হয় তখন তাতে যদি আমার নাম থাকে, তাহলে আমি বুঝবো যে আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো দল থেকে, যে সিটে প্রচার করতে হবে বিজেপির হয়ে, এবং বিজেপির ক্যান্ডিডেট হিসেবে যিনি নাম নমিনেটেড হয়েছে তাকে জিতে আসতে হবে, এই চেষ্টাটা করতে হবে।
এটা যদি তমলুক হয়, মানে আমি এর পাশাপাশি এটাও প্রশ্ন করবো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দল হিসেবে দাঁড়াতে পারতেন। অনেকে বলছেন বিচার ব্যবস্থায় আপনি বলেছেন খুব সম্ভবত, আমি শুনিনি ইন্টারভিউটা, পায়ের কাছে বসে আমি বিকাশবাবুর আইন শিখেছি। শুধু বিকাশবাবু নয় তো, বাবুর ভূমিকা কেন নিলেন? রঞ্জন বাবুর ভূমিকা তো আমি নিইনি। কোথায় রঞ্জন বাবুর ভূমিকা নিলাম? রঞ্জন বাবুই তো পেছনের দরজা দিয়ে রাজ্যসভায় চলে গেলেন। আমি তো মানুষের কাছে এসেছি, বেছে নিতে হলে বেছে নিন, না বেছে নিতে হলে ছেড়ে দিন। হ্যাঁ, সুতরাং রঞ্জন বাবুর সঙ্গে আমার তুলনা করবেন না, ঠিক আছে? না, কেন খারাপ লাগবে? রিজেকশন তো একটা এক্সপিরিয়েন্স। রিজেকশন তো মানুষ করতেই পারেন, গ্রহণও করতে পারেন, বর্জনও করতে পারেন। তো মানুষ গ্রহণ করলে আমি ওই সিপিএমের বলবো মানুষ বিভ্রান্ত, আমরা সঠিক, সেটা নয়। আমাকে ভেবে দেখতে হবে যে কেন মানুষ আমাকে বর্জন করলো, ভালো করে তার অ্যানালিসিস করতে হবে। এবার আরেকটা কথা আসি, যেটা বিরোধীরা বলেন, মানে বিরোধী বলতে বিজেপি বিরোধীরা বলেন আমি সদ্য নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সদ্য বিজেপির একজন কর্মী, নেতা নন, উনি নিজে কখনোই নেতা বলেন। আমি সেটিংয়ের বিষয়টা বললাম। দ্বিতীয়ত একটা বিষয় মারাত্মকভাবে শুনতে হয়, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন, বিজেপির ওয়াশিং মেশিন তত্ত্ব। নারদানি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আপনারা বক্তব্য শুনেছেন, উনি বলছেন এটা কনস্পিরেসি, এটা কোনো স্ট্রিং অপারেশনই নয়। রাজনীতিক বক্তব্য কিনা জানি না, বিজেপিতে আসার পরেই আমরা শুনলাম এই কথাটা। কিন্তু মূলত এই যে ওয়াশিং মেশিন, মানে আপনি শারদ পাওয়ার বলুন, আপনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলুন, আপনি এই রাজ্যের শুভেন্দু অধিকারী বলুন, মানে বিরোধীরা কিন্তু অভিযোগ করে যে যখনই বিজেপিতে যাওয়া হচ্ছে তখনই সে সৎ হয়ে যাচ্ছে, তখনই সে ওয়াশিং মেশিনে তাকে ওয়াশ করে দলে নেওয়া। না, এরা যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট, এভরি সিনার হ্যাজ এ ফিউচার। এটা আমাদের কোর্টেও কথাটা খুব চলতো। প্রত্যেকের একটা ভবিষ্যৎ আছে। যিনি বিশাল আজকে অত্যন্ত অ্যাকসেপ্টেড নেতা, তারও একটা অতীত আছে। যিনি আজকে অনাদৃত, তারও একটা ভবিষ্যৎ আছে। এইসবগুলো দিক দিয়েও তো ভাবতে হবে। শুধুমাত্র ওয়াশিং মেশিন কথাটা বলে দিলাম যেহেতু একটা চালু লব্জ লোকের সামনে লোকের কাছে তুলে ধরা যায়, বলে দিলেও তো একটা ইরেসপন্সিবল রাজনীতি, যেটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ইরেসপন্সিবল রাজনীতি, একটা রেসপন্সিবল বক্তব্য রাখুন না। 2016 সালে এই মুরলীধর সেন লেনের পার্টি অফিসে বসে টিভিতে দেখিয়ে প্রেস কনফারেন্স করে নারদার টাকা দেওয়ার ছবি দেখানো হয়েছিল। এবার তাদের, হ্যাঁ স্যার, সবার বিরুদ্ধে, সবার ফুটেজটাই দেখানো হয়েছিল, সবারটাই দেখানো হয়েছিল। এবার তাদের মধ্যে সবাই থাকলেন তৃণমূলে, একজন তিনি তৃণমূল ছেড়ে যদি পরিবর্তন করে অন্যদিকে আসেন, মানুষ তো প্রশ্ন তুলবেই যে আজকে কেন তাহলে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না। তার বিরুদ্ধে যদি পাওয়া যায় কিছু, তখন তদন্ত হবে নিশ্চয়ই। যারা নিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্তটা কি হচ্ছে? সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, হ্যাঁ, অপূর্ব পোদ্দার, তাদের বিরুদ্ধে কী তদন্ত হচ্ছে? শুধু তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না বললে তো হবে না, ওনাদের বিরুদ্ধেই বা কী তদন্ত হচ্ছে? বেশ, আমি এবার আরেকটু অন্য জায়গায় আসবো। আরেকটা হচ্ছে আপনার হর্স ট্রেডিংয়ের প্রশ্ন আসে। এটাও বিজেপির এগেনস্টে। সারা ভারতের যারা অবিজেপি রাজনৈতিক শক্তি, তারা বলেন যে বিজেপির হাতে প্রচুর অর্থ রয়েছে, কোনো জায়গায় নির্বাচনের গণতান্ত্রিক রায়কে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। আমার কাছে এক্সাম্পল যদি আপনি চান, আমি বেশ কিছু এক্সাম্পল আমি দিতে পারবো। উত্তরাখণ্ডের 2016 সালের ঘটনা আমি বলি আপনাকে, অরুণাচল প্রদেশে 2016, গোয়াতে 2017, কর্ণাটকে 2019, মধ্যপ্রদেশে 2020। এই ঘটনাগুলো বলছে, বিরোধীদের অভিযোগ এটাই যে এই সমস্ত ক্ষেত্রে বিজেপি তার মানি পাওয়ারকে কাজে লাগিয়ে সেক্ষেত্রে তারা সরকার তৈরি করেছে। প্রথম কথা হচ্ছে যে যারা দল বদল করে অন্যদিকে গেলেন, আমি সেটাকে তার গণতান্ত্রিক অধিকার বলে মনে করি, 1 নম্বর। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে যারা এই অভিযোগটা তুলছেন যে টাকা দিয়ে দল বদল করানো হচ্ছে, তাদেরকে তো তাহলে শুধু অভিযোগ করে থেমে গেলেই হবে না, আরও খানিকটা এগোতে হবে প্রমাণ করার দিকে, যে টাকা দেওয়া হয়েছিল, তার ফলে তিনি এটা করলেন, এটা করতে পারেন। কিন্তু নৈতিকও একটা প্রশ্ন আছে যেটা কেউ এড়িয়ে যেতে পারেন না, যেটা তাপস রায় এখন আরও স্পষ্ট করে দিয়েছেন। যখন তৃণমূল ছাড়লেন তখন তিনি বিধায়ক পদটিও ছেড়ে এসেছেন। আমারও তাই মত যে যখন কেউ দল বদল করবে তখন সে যেন সেই পদটা ছেড়ে দিয়ে আসে। এটা অবশ্যই আমরা 2019 শুভেন্দু অধিকারীও করেছিলেন, উনি বিধায়ক পদ ছেড়ে দিয়ে এসেছিলেন। আচ্ছা, বেশ, তার মানে আপনি এক্ষেত্রে বলছেন যে নৈতিক এই ব্যাপারগুলো, একটা নৈতিকতা তো থাকেই, রাজনীতিতে নৈতিকতা আছেই। না, আমি কিন্তু অভিজিৎ আফটার
পোলিং বলছি, মানে রেজাল্ট বেরোনোর পর দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও অন্য দলকে চায়। এবার একটা জিনিসের তথ্য আপনার কাছে থাকতে পারে, সেটা হচ্ছে ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে বলবো আমি, কারণ যেহেতু আপনি বিজেপি করছেন, আপনার ক্ল্যারিফিকেশন মানে যেহেতু সৎ মানুষ, সৎ প্রতিমূর্তি হিসাবে, সততার প্রতীক হিসাবে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা পরিচয় রয়েছে। 2022-23-এর ইলেকট্রাল বন্ড বলছে মোট বিজেপি রাজনৈতিক দলটির রোজগার 2360 কোটি টাকা, তার মধ্যে 1300 কোটি ইলেকট্রাল বন্ড থেকে। কংগ্রেসের সেই অর্থ অনেক কম, 171 কোটি আউট অফ 452। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল হিসাবে অনেকটা প্রথম দিকে, যেটা হচ্ছে 528 কোটির মধ্যে 325 কোটি ইলেকট্রাল বন্ডকে। সুপ্রিম কোর্ট বলছেন যে এই ইলেকট্রাল বন্ড সেই অর্থে বৈধ নয়। বিজেপি বৈধ নয় কারণ এখানে অস্বচ্ছতা ছিল। সেই অস্বচ্ছতাটা কাটিয়ে নতুন করে যদি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হয় তা করা যেতে পারে। অস্বচ্ছতাটাকে সুপ্রিম কোর্ট মানেনি, স্বচ্ছতাটাকে মানেনি। তার মানে আপনি বলছেন যে ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে অস্বচ্ছ থাকা উচিত নয়। নিশ্চয়ই অস্বচ্ছ থাকা তো উচিত নয়। কে কাকে কত টাকা দিলেন সেটা মানুষ জানতে চাইবে। তো ভারতবর্ষের একজন নাগরিক, তিনি জানতে চাইবেন না। ঠিক হয়েছে আর কি, সিদ্ধান্ত সঠিক আপনি বলছেন। আমার মনে হয় সিদ্ধান্ত সঠিক। সিদ্ধান্তটা আমি পুরোটা পড়িনি, আমি শুধুই খবরের কাগজেই পড়ে দেখে যা দেখেছি সেই অনুযায়ী আমি বলতে পারি। বেশ, আমরা এবার একটু ছোট করে সন্দেশখালির জায়গাটায় যাই, যে সন্দেশখালিতে শেখ শাহজাহানকে তো সিবিআই ইন্টারোগেট করছেই। এখন আগামী দিনে আমরা দেখছি যে কলকাতায় একটা বিরাট সভা হলো তৃণমূলের, গর্জন সভা বলে, জনগর্জন সভা বলে। আবার বিরাট সভায় লোকই হয় না, আমি শুনছি খুব তর্জন গর্জনের নাম, বড় বড় ব্যানার পোস্টার অভিজিৎদা আছে, এটা মানতেই হবে। আবার অন্যদিকে নেজাটে গিয়ে বিরোধী দলনেতা এবং রাজ্যের আপনার দলের সভাপতি তারাও একটা সভা করলেন। আমার কথা হচ্ছে অভিজিৎ, একদম আমি সাধারণ মানুষ হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি, যে মহিলাটার হাত ধরে টানা হলো, হিউম্যান রাইটসের সামনে তারা এসে বলছেন, বা এসসি কমিশন যখন যাচ্ছেন তখন বলছেন, যে মহিলাটাকে যার সঙ্গে নোংরামো করা হলো, যাকে পার্টি অফিসের বাইরে বসানো হলো, বলা হলো তুমি অপেক্ষাকৃত কম সুন্দরী, এ বেশি সুন্দরী, এ পার্টি অফিসের ভেতরে আসো, কারুর জমি কেড়ে নেওয়া হলো, কারুর জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হলো, এই বিচারগুলো কি মানে আমি কত বড় তোমাদের পাশে আছি সেটা প্রচার করার জন্য একেবারে গতকাল দুটো সভা হলো বিরাট করে, একটা কেনা হলো আর একটা নেজাটে হলো। তাহলে ওই মানুষগুলো যে অধিকারের জন্য লড়ছিলেন, যে মানুষগুলো বললেন যে আমরা দিনের পর দিন থানায় গেছি, পুলিশ অভিযোগ নেয়নি। অভিজিৎদা আপনি জানেন, শাড়ি আর শাঁখা নিয়ে মানুষ রাস্তায় আসলো যে পুলিশ তুমি শাড়ি পরো শাঁখা পরো, আমরা শাহজাহানকে ধরে দিচ্ছি, তাদের বিচারের কী হবে? মামলা হচ্ছে তো, মামলা তো হয়েছে, বিচার শুরু হয়েছে তো না, কিন্তু আমরা তোমার পাশে আছি এটা বোঝানোর জন্য দুটো বড় সভা করার প্রয়োজন ছিল। আপনি একটা আমি বিজেপির কথা বলতে, আমি ব্রিগেডের কথা আমি বলতে পারবো না, কয়েক কোটি না কয়েকশো। তো বিজেপিকে তো এই বার্তা দিতেই হবে যে আমরা মানুষের পাশে আছি। বিজেপি সঠিক কাজ করেছে, তো দিয়েছে। আমারও তো যাওয়ার কথা ছিল, কোনো একটা কারণে আমি যেতে পারিনি। তো সন্দেশখালীতে বিজেপির সভা তো অত্যন্ত সফল বলেও আমি শুনেছি, আজকে সকালবেলা খবর পেয়েছি। বিজেপির একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, নাম আপনি জানেন, বিকাশ সিং। ওনার কাছ থেকে দল আগে কোনো ইনফরমেশন পাননি সন্দেশখালীতে যেরকম? আমি জানি না, এটাও কিন্তু মানুষ প্রশ্ন করছে। আমি জানি, আমি একটাও আমার প্রশ্ন করছি, আমি জানি না। মানুষ এই প্রশ্নগুলো সম্বন্ধে আমি রাজনীতিতে এতই নতুন, এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা আমার সঙ্গে দলের হয়নি। এখানে আমি একমত হতে পারি বা দ্বিমত হতে পারি, সেসব কিছু হয়নি। ফলে এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সব। টেট কেলেঙ্কারিতে অভিযুক্ত একজন, নাম বিশ্বজিৎ কুণ্ডু, আপনি কোথাও গিয়ে দেখলেন যে আপনার সঙ্গে তিনি মঞ্চ শেয়ার করছেন, আপনি কি নেমে আসবেন, নাকি নিচে দাঁড়িয়ে নিজের গাড়িতে বসবেন, নাকি একই সঙ্গে মঞ্চ শেয়ার করে উনিও বক্তব্য রাখবেন? তো ওনার বিশ্বজিৎ কুণ্ডুর বলার পরে মানে আপনাকে বলা হবে দলের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বলবেন, আপনি বলবেন? তারপর বলবো না কেন? নিশ্চয়ই বলবো। দলের যদি নির্দেশ থাকে যে তুমি, কেন বসবো না? বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধে যদি তদন্ত হতে থাকে সেই তদন্ত তো হবে, সেই তদন্ততে কেউ বাধা দিচ্ছে না, তাই না? আচ্ছা, আপনার কখনো মনে হয় সিবিআই বা ইডিকে অনেকে বলেন যে এরা বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে, পাশে বসলাম মানে আমি বিশ্বজিৎ কুণ্ডু হয়ে গেলাম, এটা ভাবাও তো ঠিক নয়। তার মানে পাশাপাশি আপনার অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই স্বকীয় সত্তা থাকবে, পাশাপাশি রাজনৈতিক সত্তাও থাকবে, ক্ল্যাশ করবে না? কখনোই করবে না, কারণ বিজেপি আদতে একটা মূল্যবোধ আছে এই দলটা, সেটা নিয়ে বিজেপি কাজ করে।
এই মূল্যবোধ নিয়ে রাজীব গঙ্গোপাধ্যায়কে দলে আপনার রাজীব ভট্টাচার্যকে কখনো দলে নেওয়া হয়েছে, কখনো বিশ্বজিৎ কুণ্ডু দলে আসছেন, কখনো তৃণমূলের ছেড়ে আসা অনেক নেতা দলে আসা না আসা তো যিনি আসছেন তার উপর নির্ভর করে, দলের উপর নির্ভর করে নেবো কি নেবো না, ঠিক আছে? তো তারা নেন, আবার বেরিয়ে যান, দল নেয় আবার বেরিয়ে যায়। অর্জুন সিং কখনো ওখানে যাচ্ছেন, কখনো এখানে আসছেন, মুকুল রায় কখনো ওখানে যাচ্ছেন। হ্যাঁ, অর্জুন সিংয়ের ব্যক্তিগত সিদ্ধান্ত যে যাবো কি যাবো না, গেলে বিজেপি তার। অভিজিৎ, একটা কথা বলি, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি বলছেন, কিন্তু আপনি কি মনে করেন যে এই যে বারবার করে দল অদল বদলে ভাবমূর্তির একটার উপরে মারাত্মক এফেক্ট পড়ে? না, দলীয় ভাবমূর্তি আমি বলছি, আমি ব্যক্তিগত ভাবমূর্তি বলছি না, দলের ভাবমূর্তি। আজকে বিশ্বজিৎ কুণ্ডু টেটে অভিযুক্ত, সে বিজেপির নেতা। যে বিজেপির নেতা না কি আমি জানি না, ঠিক আছে, বিজেপি করেন শুনেছি। তো তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, যে অভিযোগ আছে তার যদি না হয়, তদন্ত না হয়, তাহলে আমি নিশ্চয়ই কথা বলতে পারি। কিন্তু তিনি আমার পাশে বসেছেন বলে আমি একেবারে ছুঁড়াছি বলে চলে আসবো, এটা হয় না। আচ্ছা, তমলুকে যদি আপনার আসন যায়, তমলুকে যদি আপনি দাঁড়ান, যেটা এখনো পর্যন্ত মানে আমাদের কাছে খবর আছে, একেবারেই মানে অবিশ্বস্ত সূত্রের খবর, এটাকে বিশ্বাস করে ধরে নেওয়ার কোনো কারণ নেই, তবু আমি বলছি তমলুক আপনাকে দেওয়া হবে কেন? তাহলে সেক্ষেত্রে কি? আমি তো জানি না, এই প্রসঙ্গে আমি কোনো উত্তর দিতেই পারবো না। আগের তালিকাটা প্রকাশক, সম্পূর্ণ তালিকা 20টা হয়েছে, আরও 22টা বাকি আছে, হোক, তখন দেখবো কোথায় কার নাম আছে না আছে। আমার নাম নাও তো থাকতে পারে, আদৌ না থাকতে পারে। একটা সময় দাদা আমি বলতে শুনেছি যে লড়াইটা হচ্ছে দুদিক থেকে, একদিকে লড়াই করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় কোর্টে বসে, আরেকদিকে বিজেপিতে মাঠে নেমে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। মানে এটা একেবারে পরিষ্কার, তাহলে কি এছাড়া আর কোনো মানে লড়াইটা কি এইভাবেই ছিল, দ্বিমুখী লড়াই? না, আমি তো সে অর্থে লড়াই করতে নামিনি। আমাকে লড়াই করতে হয়েছে যখন তৃণমূলীরা একেবারে আদালতে এসে অসভ্যতা করতে শুরু করেছে, তখন আমি তাদেরকে বলেছিলাম যে এই লড়াই চলবে, এই লড়াই এখানে শেষ হবে না, ঠিক আছে? মানে সেটাই কি আপনাকে অনুপ্রাণিত করেছিল যে আরো কড়া নির্দেশ, আরো স্পেসিফিক? কড়া নির্দেশের আরত্ব বলে কিছু থাকে না, যে মামলায় যে নির্দেশ হওয়া উচিত বলে আমি মনে করেছি। আমাদের তো স্বাধীন বিচার ব্যবস্থায় একজন বিচারপতি হিসেবে যে মামলায় যে অর্ডার হওয়া উচিত বলে আমি মনে করেছি, সেটা আমি দিয়েছি। এই যে আমরা যেটা দেখছি যে মানুষ বলছেন যে অভিজিৎ বাবুর যে ইমেজ ছিল, সেই ইমেজ রাজনীতিতে সে নষ্ট হয়ে যাবে না তো? আবার অনেকে গলা উঁচিয়ে একই কথা বলছেন আজকের দিনে দাঁড়িয়েও, যে এরকম একজন সৎ প্রকৃত ব্যক্তিত্ববান মানুষের প্রয়োজন ছিল রাজনীতিতে। কি বলবে? কেউ ভাবছেন ক্ষয়িষ্ণু হবেন অভিজিৎ বাবু, কেউ বলছেন বিরাট এই রাজনীতির জাঁতাকলকে ঘুরিয়ে দেবেন অভিজিৎ বাবু। না, আমি বলছি দুটো আলাদা জিনিস। এটা তো ঠিকই যে দলমত নির্বিশেষে বহু মানুষ আমাকে সমর্থন করেছিলেন যখন আমি বিচারপতি হিসেবে এই কাজগুলো করছিলাম। সেটা আমার কানে আসতো, অনেক মানুষ কোর্টে এসেও বলে যেতেন, কান্নাকাটি করতেন, মানে এত অসহায় মানুষ। আমি সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। তো তাদের প্রত্যেকের খানিকটা নিজস্ব রাজনৈতিক মতামত থাকতে পারে, তিনি প্রভাবিত হয়তো হয়েছেন কোনো রাজনৈতিক মতে। তাদের সবাই তো আর আমার সঙ্গে থাকবেন না, আদালতের ঘরে যেরকম থাকতেন কিছু লোক বাদ যাবেনি। আমার দায়িত্ব হচ্ছে তাদের কাছে এমন একটা বার্তা পৌঁছে দেওয়া যে তারা যাতে বিবেচনা করেন যে এই মানুষটা, সে কিন্তু রাজনীতিতে গেছে কিন্তু মানুষটা পাল্টে যায়নি। এটা আমার দায়িত্ব। না মানে আপনি তো মানে এটা ভাবতে পারবেন না যে একটা দলে গিয়ে যে আমি স্লগ ওভারে T20-তে একের পর এক ছক্কা মারবো? না, একদম ভাবছি না। দল যদি আমাকে অ্যালাউ না করে, দল বলবে তুমি ওভারে 10 রান করো। হ্যাঁ, বলতে পারে, তাহলে আমাকে ওভারে 10 রানই করতে হবে। 36 পারবে না, 36 পারবো না। তার মানে তো ক্যাপাবিলিটি কমে গেল, মানে যেভাবে নিশ্চয়ই। দেখুন, এখানে রণনীতি এবং রণকৌশলের প্রশ্ন এসে যায়, ঠিক আছে? এটা সাধারণ মানুষ কতটা মাথায় রাখবেন আমি জানি না, কিন্তু অনেক শিক্ষিত মানুষ তো আছেন, তারা বুঝতে পারবেন যে আমাদের আপাতত উদ্দেশ্য হচ্ছে দিল্লি তো দখল আমরা করবই। দিল্লি দখল নিয়ে তার কোনো নেই, ইন্ডিপিন্ডি সব হাওয়া হয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা। টার্গেটটা না, আমি লোকসভায় টার্গেটটা একটু শুনি। মোটামুটি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি টার্গেট দিচ্ছেন? আমার মনে হয় 26-27 মিনিমাম। এবার আরেকটা ব্যাপার আছে, যদি দেখেন সত্যি মানুষ 18টার বেরিয়ার ভাঙতে চাইছে, 18টা আছে সেই বেরিয়ার ভাঙতে চাইছে, তাহলে তৃণমূল 4-5-এ গিয়েও ঠেকতে পারে। আচ্ছা,
কিচ্ছু বলা যায় না, আপনি বলছেন কিচ্ছু। খেলাটা এরকম হবে আর কি। যা ওয়েভ একটা তৈরি হচ্ছে, মোদি এসে আমাদের অমিত শাহ এসে, কেন্দ্রীয় নেতারা এসে যে ওয়েভ তুলছেন, তাতে সুইং কতটা হবে সে আজকেই ধারণা করা যাচ্ছে না। আরও দিন 15-20 হয়তো লাগবে, তখন বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস যতই র্যাম্পে হাঁটুক, তাদের যে শেষের শুরু হয়েছিল। কিন্তু অভিজিৎবাবু, এই মানে ডেমোক্রেসিতে তো অবশ্যই আপনারা জানেন ভোট শেষ কথা। যে মানুষটার কাছে মাস গেলে 1000 টাকা 1200 টাকা পৌঁছচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে, যে মানুষটা কন্যাশ্রী পাচ্ছেন, যে মানুষটা যুবশ্রী পাচ্ছেন, যে মানুষটা দুয়ারে সরকার পাচ্ছেন, এই মানুষকে আপনি ভরসা করে বলছেন যে সেই মানুষ আমায় ভোট আমি দেবে, বলছি, জেতাবে। আমি এই কারণে বলছি এই কথাটা মানুষকে না, আমি অত ছবি বদলে দেওয়ার কথা আমি বলছি না। বিজেপি একটা সংহত দল, ডিসিপ্লিন দল হিসেবে বিজেপি এই কথাটা বলছে। প্রান্তিক মানুষের কাছে এইটা তুলে ধরবো আমরা বিভিন্ন প্রচারে, যে এই তো টাকা হিসেবে বুঝছি, তো এই টাকাটা কিন্তু একটাও মমতা ব্যানার্জির বাড়িতে রাখা টাকা নয়, ঠিক আছে? মমতা ব্যানার্জি নিজের শাড়ির আঁচল থেকে খুলে দিচ্ছেন না, ঠিক আছে? এটা সরকারের টাকা, সরকারের যে বিভিন্ন ট্যাক্সের অংশ তারা পান, সেই টাকা। আচ্ছা, পুজো অর্চনা করেন বা পুজোতে যান, মানে হ্যাঁ, পুজো দেওয়ার ক্ষেত্রে পুজোয় যাই, পুজোয় অঞ্জলি দিই না, পূজা অর্চনা নিজে করি না, কিন্তু বাড়িতে ঈশ্বরের ছবি বা মূর্তি আসে, তাদের প্রতি প্রণাম জানাই একান্তে। তো সেটা করি একেবারে। এবার আরেকটা আসবো যে পশ্চিমবঙ্গে আপনার অবজারভেশন অনেক জায়গায় পুলিশ স্টেট, আপনি একাধিক মামলা, মানে আপনার ঘরে গেলেই নতুন ক্ষেত্রে আপনি সিবিআই বা ইডি, রাজ্য পুলিশের উপর বিশ্বাস করে আপনি সেই অর্থে কোনো নির্দেশ কখনো দেননি। পুলিশ স্টেট হয়ে গেছে লোকে বলছেন, পুলিশটা দলের কথা বলছেন। আমি আপনাকে উদাহরণ দিলাম, শাহজাহানকে গ্রেপ্তারের প্রসঙ্গে দক্ষিণবঙ্গের একজন পুলিশ অধিকর্তা বলছেন। এই পুলিশ স্টেট থেকে বার করে আনা সম্ভব কিনা রাজ্যকে? অবশ্যই সম্ভব। আপনাকে তো গণতান্ত্রিকতায় বিশ্বাস করতে হবে, আগে জানতে হবে তো গণতান্ত্রিকতা কী। আমার তো ওই তৃণমূল দলটাকে কোনো পলিটিক্যাল পার্টি মনে হয় না, যাত্রা পার্টি মনে হয়। তাদের যাত্রার নাম হচ্ছে মা মাটি মানুষ। আপনি আমাকে দেখাতে পারবেন গত 10 বছর তো তারা ক্ষমতায় আছে, তারা অনেক আগে দলটা তৈরি হয়েছে, তাদের পলিটিক্যাল ফিলোসফিটা কী? কোনো বই আছে আমায় বললে একটু দেবেন, আমি পড়ে দেখব যদি আপনার জানা থাকে। আমি যতজনকে জিজ্ঞেস করেছি কেউ আমাকে জানাতে পারেননি, ঠিক আছে? কী নাম, পলিটিক্যাল ফিলোসফিটা কী? একটা দল যার কোনো পলিটিক্যাল ফিলোসফি নেই বলে আমি এখনো পর্যন্ত জানি না। যদি তাই হয় তাহলে এটা যারা মানে উচ্চশিক্ষিত বা সংস্কৃতিপরায়ণ মানুষ তাদের কাছে হতে পারে, কিন্তু একটা দল লুট করে কি সবসময় ভোটে জিতে আসছে তাই আপনি বিশ্বাস করেন? একেবারে 11-র পরে 16 বলুন, তারপরে আপনি পরপর বিধানসভাগুলো বলুন, লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে নানা করে তিনটে প্রায় লোকসভা, দুটো লোকসভা হয়েছে, দুটো বিধানসভা হয়েছে। হ্যাঁ, বিধানসভাতে তারা প্রথম কথা বিরোধিতা না থাকায় প্রথম ইলেকশনটায় হয়তো তাদের তেমন কোনো করতে হয়নি। 21-এ মারাত্মকভাবে বিরোধী ছিলেন, 21-এ বিধানসভা নির্বাচন মারাত্মকভাবে বিরোধীরা সক্রিয় ছিল। বিজেপির হায়ারার্কির এখানে এসেছিলেন, মানে আমি 21-এর বিধানসভা বলছি স্পেসিফিক, যেখানে হ্যাঁ 21-এরটাই তো এখন চলছে, 21 আসছে। আমি প্রথমটাই বলছি, প্রথম বিধানসভাটায় সেরকম বিরোধিতা বা বিরোধী দল সেরকম বিরোধিতা ছিল না। 16, হ্যাঁ, তো তখন তারা ক্ষমতায় এসে গিয়েছিল। ক্ষমতায় এসে গিয়েছিল। তারপরেরটায় একটা বিরাট বিরোধিতা ছিল এবং তারা নিজেরাও বুঝতে পেরেছিল যে এবারে আমাদের অবস্থান নড়বড়ে, ঠিক আছে? সেই জন্য তারা ব্যাপকভাবে রিগিংয়ের আশ্রয় নেয়, ব্যাপক। এবং সেই রিগিংটা মূলত হয় তাদের একটা দেবার কী বলবো, বুদ্ধি দেবার একটা কিছু লোকজন আছে যারা রাজনীতি করেন না, কিন্তু পেছন থেকে বুদ্ধি যোগান একেবারে প্রফেশনালি টাকা নিয়ে। তারা বলে দিয়েছিলেন যে কিভাবে এটা করতে হবে, যা খবর পাওয়া যায়। এবং পুরো গণ্ডগোলটাই হয়েছিল কাউন্টিং হলে, ঠিক আছে? ভোট প্রদানের সময় ততটা হয়নি। মানে এটা কি ওই যে প্রফেশনাল দলের কথা বলছেন তাদের নির্দেশে হয়েছে? একদম তাদের উপদেশে হয়েছিল। তারা উপদেষ্টা হিসেবে ছিলেন যে কোন জায়গায় এক্স্যাক্টলি কোন জায়গাটায় করতে হবে।
ঠিক আছে, সেটা মানুষ বা বিরোধী দল তেমন ছিল না, যারা ছিল তারাও ধরতে পারেনি চট করে, ঠিক আছে। তার মানে আপনি বলছেন 211টা আসন এটা হচ্ছে ওই টেকনিক্যাল দলের কৃতিত্বে, মানুষ সেই অর্থে ভোট দেননি, ম্যানিপুলেশন। মানুষ অনেক কম ভোট দিয়েছেন এবং সেই ভোটটা রিফ্লেক্টেড হয়নি রেজাল্ট হিসেবে। মানুষ একটা জিনিস বক্তব্য আপনার মুখ থেকে শুনতে চাই, আমরা যত গ্রামে গেছি অভিজিৎ, মানুষের একটাই কথা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না। আপনি একটা টিভি ইন্টারভিউতে যদি কোনো অঞ্চলে আমি একভাবে সমীক্ষা করি তো তার মধ্যে প্রায় 50% মানুষ বলবেন আমরা ভোট দিতে যাই, কিন্তু যাওয়ার পর কেউ এসে ঘাড়ের কাছে কান নিয়ে বলে তোমার ভোট হয়ে গেছে, তুমি চলে যাও। এই যে বক্তব্য, এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার এই পারসেপশন, একে বদলে দেওয়া যাবে বা এর জন্য আরও বেশি কিছু করা যেতে পারে? বদলানো তো উচিত। এটা বদলে দেওয়া খুব শক্ত কাজ নয়, খুব শক্ত ব্যাপার নয়। সবাই ভোট দিতে পারে। হ্যাঁ, এটা বদলে দেওয়া খুব শক্ত ব্যাপার নয়, আমি বলছি তো বারে বারে, এটা বদলে দেওয়া শক্ত ব্যাপার নয়। আপনি রাষ্ট্রপতি শাসনে ভোট করান না, আপনি চান তাই? হ্যাঁ অবশ্যই চাই। 356 চান? 300? আমি 356 চাই পশ্চিমবঙ্গে। আপনার দলের হায়ারার্কি চাই? যদি না চায় তাহলে আমার কথা হিসেবেই, আমার একটা আবেদন হিসেবেই থেকে যাবে। হায়ারার্কি না চাইলে তাদের নিশ্চয়ই নিজস্ব রিডিং আছে, তার অনেক বেশি ইকুইপড পশ্চিমবঙ্গকে রিড করার ব্যাপারে, আমার চেয়ে বেশি, ঠিক আছে। তাদের অনেক 356 এখানে করার পরিবেশ আছে, তৈরি হয়ে গেছে। আমি চাই। কোন নিরিখে বলছেন, মানে কিসের বিচার? আইন শৃঙ্খলা, পুলিশকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, পুলিশকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, তাই না? পুলিশ আজকে সাধারণ মানুষ যদি একটা ডায়েরি করতে যায় সেটা নেবে না, বসিয়ে রাখবে, ভাগিয়ে দেবে। এমনকি বহু সময় দেখা গেছে রেপের ডায়েরি করতে গেছে, সেটাও নেয়নি, বসিয়ে রেখেছে। আর যদি একটা তৃণমূল নেতার কোনো নাম টাম সেখানে থাকে তাহলে তো আরোই। দ্বিতীয় হচ্ছে, যারা যোগসূত্রের কাজ করেন, মানুষ সরকার তাদের মধ্যে যোগসূত্রের কাজ করেন, তাদেরকে আমি দূত বলে মনে করি, দূত অবদ্ধ, তারা হচ্ছেন সাংবাদিক। সাংবাদিকের ওপর আক্রমণ হচ্ছে, যাতে সাংবাদিক খবরটা করতে না পারে বা ভয় পায়, সাংবাদিকরা গুটিয়ে যায়। এটা আবার কী ধরনের গণতান্ত্রিকতা? এটা হয় নাকি? এটা অসভ্য, একটা চূড়ান্ত অসভ্য অশিক্ষিতের দল, একটা দুর্বৃত্তের দল এখানে ক্ষমতায় আছে, সেই জন্য এই ঘটনা ঘটছে। একে পরিবর্তন করা আপনি বলছেন সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। মানুষের রায় সম্ভব নাকি বিশেষ কোনো টিপস নাকি বিশেষ কোনো পদ্ধতি? না, মানুষের রায় সম্ভব, মানুষের রায় সম্ভব। আপনি বিধানসভা ইলেকশনটা 356 এর আন্ডারে করান না, বা লোকসভা ইলেকশনটা করান না, দেখবেন তৃণমূল 4টে পেয়েছে। এত ধরনের সমর্থন কমে গেছে বলে আমার কাছে খবর আছে, এবং দলটা ভেতরে ভাঙছে, দলটা আর গড়ে উঠছে না। দলটা কোনদিন দেখবেন নিঃশেষ হয়ে গেছে, দলটাই নেই। মানে এটা কি শুধু কেলেঙ্কারির জন্য না, নেতৃত্ব, নাকি আরেকটা জায়গা নব্য তৃণমূল আর পুরনো তৃণমূলের মধ্যে সংঘাত, কোনটাকে রাখবেন? এটা প্রথম হচ্ছে, তাদের রাজনীতি বলে কিছু নেই, যা আছে পুরোটাই গুন্ডামি, ঠিক আছে। তো সেটা করতে গিয়ে গুন্ডামি করে নিজেদের মধ্যেই গুন্ডামি করছে, নিজেদের একটা দলের একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর সঙ্গে মারামারি করছে। এইটা একটা বড় কারণ রাজনীতিক একটা যদি পলিটিক্যাল থট থাকতো, সেটাকে কেন্দ্র করে বিতর্ক হতে পারতো, বা তারা হয়তো নিজেদের মধ্যে কোনো বিবাদ। এখন সবই যদি আমি কত টাকা তুলবো সেইটা নিয়ে হয়, তো সেখানে তো এই ধরনের বিরোধ। আমি যদি একটা প্রশ্ন করলাম, খুব ইচ্ছে করতে যে আপনি যে তর্ক বা বিতর্কের কথা বললেন, আপনাকে ওপেন ফোরামে রাখা হলো যে বিচারপতি গঙ্গোপাধ্যায় হিসাবে নয়, একজন বিজেপির কর্মী হিসাবে। উল্টো দিকে একজন তৃণমূল আপনার সঙ্গে বিতর্ক সভায় আসতে চান, আপনি কাকে চাইবেন? মানে একদম আপনি চিন্তা করুন, যে কেউ আসুন, যে কেউ। আপনি একটা চাওয়ার ব্যাপার আছে? আমার কোনো চাওয়ার ব্যাপার নেই, যে কেউ আসুন, যে কেউ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে সেটাকে কি নাম? সাংসদ, একজন গণতান্ত্রিকভাবে মানুষের জিতে আসা সাংসদ, আপনি চিনতে পারছেন না? না, আমি চিনতে পারছি না। আপনি আমার রাজনৈতিক নেতার নাম বলুন, রাজনৈতিক নেতার নাম বলুন, আমি নিশ্চয়ই চিনব, আশা করি আমি চিনব। পরপর 5টা পয়েন্ট যেটা আপনি চান যে রাজ্যে পরিবর্তন হোক। প্রথম চাই, রাজ্যে বহু ছেলে, যুবতী, তারা বেকার হয়ে বসে আছেন, কাজ পান না, বাইরে চলে গিয়ে একটা সামান্য টাকায় একটা কাজ করে কোনো রকমের জীবিকা নির্বাহ করেন, আর কিছু টাকা হয়তো পাঠান বাড়িতে। হ্যাঁ, পরিযায়ী শ্রমিক হয়ে যান বহু, যারা সেরকমভাবে লেখাপড়া করে দাঁড়াতে পারেনি। আর যারা লেখাপড়া করে দাঁড়াতে পেরেছে তারা তো ব্যাঙ্গালোর ছুটেন সবাই,
100 জন লেখাপড়া জানা শিক্ষিত যারা করেছে তা হয় এবং মুম্বাই নয়, ব্যাঙ্গালোর নয়, দিল্লি, তারা এখানে থাকতেই চান না। তার বাবা মারা এখানে হাহুতাশ করে, আর ওখানে ওই বাবা মারাও হাহুতাশ করে, স্ত্রীরা হাহুতাশ করে। তারা মাঝে মাঝে খবর পায় যে বিভিন্ন দুর্ঘটনায় অমুক তমুক মারা গেছে। হ্যাঁ, রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে এবং স্কিম তৈরি করতে হবে যাতে বাংলায় বেকার সমস্যা অনেকটা কমানো সম্ভব। আপনি যদি শুধু দুর্বৃত্তপনা তোলাবাজি করেন, এই দিকে যদি আপনার নজর থাকে, তাহলে আপনি এসব করতে পারবেন না। এসব করতে গেলে অনেক ধৈর্য লাগে। আপনার সবই তো ওই র্যাম্পে হাঁটা, সবই হচ্ছে র্যাম্পে হাঁটা, হেঁটে হেঁটে বক্তৃতা করছেন, ঠিক আছে? তো এটা গেল প্রথম, বেকার। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যে পশ্চিমবঙ্গের যে ভীষণ অরাজকতা স্বাস্থ্যে, সেটাকে দূর করতে হবে। স্বাস্থ্যে মানুষ যাতে কোনো অসুস্থতা হলেই দৌড়ে টার্সিয়ারি হসপিটাল, যেগুলোকে আমরা বলি, কলকাতার 5-6টা হসপিটাল, সেখানে চলে না আসেন, তার কারণ হচ্ছে ব্লক স্তরে বা মহকুমা স্তরে সে ব্যবস্থাই করা হয় না। শুধু নাম কাওয়াস্তে জেলায় কতগুলো সুপার স্পেশালিটি করা হয়েছে, এখানে কিচ্ছু নেই, না আছে সুপার, না আছে স্পেশালিটি। আর সুপাররা আছেন, আমি শুনেছি একটা হাওড়া হসপিটাল বলে একটা হসপিটাল আছে, সেখানে সুপার নাকি 8 বছর না 9 বছর বসে আছেন একই পদে, তাকে সরানো হয়নি। কেন সরানো হয়নি গভর্নমেন্ট জানে। এরকম যে আরও কত হয়ে আছে, স্বচ্ছ ট্রান্সফার পলিসি নেই, ঠিক আছে? স্বাস্থ্যে তো হাত দিতেই হবে। তৃতীয় হচ্ছে কৃষি। কৃষকরা পুষ্টিকর খাদ্য জোগাড় করতে পারেন না, অনেক কৃষক, অনেক। তাদের যাতে উপযুক্ত উপার্জন হয়, যাতে বিভিন্ন ধরনের শস্য ফলানোর প্রশিক্ষণ দেওয়া যায়। পশ্চিমবঙ্গে 7টা অ্যাগ্রো ক্লাইম্যাটিক জোন আছে, যেখানে 7টা অ্যাগ্রো ক্লাইম্যাটিক জোনে, মানে পাহাড় থেকে সাগর অবধি বিভিন্ন ধরনের শস্য ফলানো যায় এবং সেগুলোকে শস্য ফলানোর পর সেগুলোকে সংরক্ষণ করা এবং সেখান থেকে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ তৈরি করা, এটা করা যায়। অনেক ধন্যবাদ। একেবারেই আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করব। যদি আবারও আমরা পরে সুযোগ পাই, এবার অনেকটা পরে হয়ে গেল, কিন্তু আগামী